প্রেমের ৫ পূরণ পর্ব সংখ্যা ৫। লেখিকা আপনার লারা। পাঠে ফারিয়া ইসলাম। মনে হয় ৯টা বেজে গেছে। রোডে মানুষের সমাগম বেড়ে আসতেছে। বাস থেমে আছে কারণ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। কোন রোড এটা আহানা জানে না। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করতেছে ট্রেনটা কোন দিকে যাবে। সেই জায়গার নামটা কি? এদিকে বাজার বসেছে হাটের মতো। তরকারি, ফল, মাছই বেশিরভাগ চোখে পড়তেছে। মনে হয় কিছুক্ষণ আগে নদী থেকে তুলে এনে বাজারে বিক্রি করতে আনা হয়েছে মাছগুলো। এখনও লাফিয়ে যাচ্ছে। ইলিশ, চিংড়ি মাছ চিনতে পারল আহানা, কিন্তু বাকি সব চিনল না সে। কেমন একটা আষ্টে গন্ধ। শান্ত হেডফোন খুলে পকেট থেকে একটা মাস্ক নিয়ে ফোড়ে নিল। ৩ মিনিট পর ট্রেন চলে গেল। বাসও সেই হাট পেরিয়ে চলে যাচ্ছে। শান্ত স্থির নিঃশ্বাস ফেলে মাস্কটা খুলে পকেটে পরে নিল। বাসে এবার খুব জোরে গতি বাড়িয়ে দিল বাতাসের সাথে। মনে হচ্ছে বাস দৌড়াচ্ছে। আহানা এক হাত লম্বা লম্বা চুলগুলো উড়ে শান্তের নাকে মুখে পড়ে হাঁচু। আহানা চমকে তাকালো শান্তের দিকে। তোমার এই চুলগুলো বাঁধো বলতেছি। অসহ্যকর। কেন যে ম্যাম আমাকে এই বাসের দায়িত্ব দিল? তাও দিল তো দিল, এই মেয়েটার পাশের সিটটাই কপালে ছিল। আহানা মুখ বাঁকিয়ে খোপা করে নিল। ২ মিনিটে বাইরে বাতাসে ঘুম এসে গেল তার। জানালায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে সে। শান্ত এতক্ষণ ঘুমিয়েছে, এবার সে বাহিরের দৃশ্য দেখার ব্যস্ত। বাসটা খালি বড় একটা রোড দিয়ে চলছে। মাঝে মাঝে কিছু কিছু দূর পাল্লায় বাস চোখে পড়তেছে ঝোনাকি আর হিমাচল। রোদ এখন হাত দিয়ে রোদের তাপ দিয়ে যাচ্ছে। বাস বেদ করে গরম শান্তকে ধরেছে। আহানার পাশে বসা শান্তর মুডটা এমনিতেও খারাপ হয়ে আছে, তার উপর এত গরম। আহানা জানালা আটকিয়ে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমায়, যার কারণে এক ফোঁটাও বাতাস ও আসতেছে না। শান্ত একটু এগিয়ে গিয়ে জানালাটা খুলতে যেতে আহানা জেগে গিয়ে চোখ বড় করে তাকালো শান্তর দিকে। আপনি কি করতেছেন? এদিকে এসে কি উদ্দেশ্য আপনার? জানালা খুলতে খুলতে শান্ত দাঁতে দাঁত চেপে বলল, রেপ করব তাই। আহানা ভয় পেয়ে ওড়না ঠিক করে একটু পিছিয়ে গেল। শান্ত বেডকি দিয়ে জানালা খুলে নিজের সিটে ফিরে আসলো। তারপর হেডফোন দিয়ে তাকিয়ে ব্রু কুঁচকে সেটার প্যাচ খুলতে খুলতে বলল, তুমি এসবের যোগ্যও না। নিজেকে এত বড় কিছু ভেবো না। শাহরিয়ার শান্ত যে মেয়েকে পাত্তা দেয় সে হাই ক্লাসের হয়। আহানার কিছু বলল না। শান্ত ঠিক বলেছে, আমি এমনিতে কোনো ক্লাসের না। এসে গেছে রাঙ্গামাটি। সবাই বাস থেকে নামতেছে ধীরে ধীরে। শান্ত রোডের পাশে একটা পাহাড়ের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছে বাস থেকে নামার জন্য। আহানা নেমে দাঁড়াতে ওর চোখ পড়ল একটা পাহাড়ের ওপর। কি সুন্দর সবুজে ঘেরা পাহাড়। আহানা খুব প্রিয়। আগে যে আশ্রমে সে থাকতো সেখানে একটা ক্ষেতের ওপরে একটা ছোটোখাটো পর্বত ছিল। আহানা রোজ বিকেলে সেখানে ঘুরতে যেত। ইস কি ভালোই না লাগতো তখন। আহানা একটু দাঁড়িয়ে গেল পাহাড়টা দেখার জন্য। মনে হয় যেন হাত দিয়ে ছোঁয়া যাবে পাহাড়টা। তোমাদের কি যেখানে সেখানে ঘোরার জন্য এনেছিলাম? চুপচাপ টিমের সাথে থাকবা, নড়বড়ে যেন না হয়। আহানা পিছনে ফিরে শান্তির দিকে তাকাতেই শান্ত ওকে না দেখার বান করে হেঁটে চলল। এই লোকটা শান্তিতে আমাকে একটু কিছু দেখতেও দেবে না, বেয়াদব। কচুর লিডার হইছে উনি। আমি এদিক ওদিক গেলে ওনার কি সমস্যা? খালি আমাকে কথা শোনার দান্দায় থাকে। টিমের সবাই হেঁটে রেস্টুরেন্ট দিকে যাচ্ছে। এলিনা কোথা থেকে এসে শান্তর সাথে হাঁটা ধরল। বেব, তোমাকে বলেছিলাম না আমি কাল রাতে কল করলে রিসিভ করবা? তুমি জানো নৌশাদ কল ধরে মজা করতেছে আমার সাথে। শান্তর হাসি পাচ্ছে। কালকের ঘটনা মনে পড়ে। মুচকি হেসে নৌশাদের দিকে তাকালো সে। একটা গাছের পাতা টানাটানি করতেছে নৌশাদ, আর খাতায় কিসব লিখছে। ফিউচার উদ্ভিদ বিজ্ঞানী আমাদের। এলিনা ওর দিকে তাকিয়ে বলল, ওর তো খবর আছে। তুমি কি কাল দেখো নাই নৌশাদ তোমার ফোন ধরে আমার সাথে মজা করতেছিল? না তো, আমি তখন মেবি শাওয়ারে নিচ্ছিলাম। ওহ দোস্ত। রূপা দৌড়ে এসে আহানাকে জড়িয়ে ধরল। শান্ত ভাই আমাকে তোদের বাসে উঠতে দেয়নি, তাই আমাকে সেকেন্ড ইয়ারের বাসে উঠতে হয়েছে। ওকে, সমস্যা নেই, এখন তো আমরা একসাথে। জনপতির পরোটা দুটো, একটা ডিম আর ভাজি আর 1 কাপ চা খাওয়ানো হচ্ছে সবাইকে। আহানা চুপচাপ খেয়ে যাক। দূরে শান্ত আর এলিনা বসেছে। এলিনা এসব বাদ দিয়ে অন্য খাবার অর্ডার করতেছে। তেল জাতীয় খাবার এলিনা একটু বেশি পছন্দ করে না। আর হাতে টাকা থাকতে এমন ফালতু খাবার খাবো কেন আমি? খাওয়া শেষ করে সবাই এবার ঘুরতে বের হলো। স্যার ম্যামরা সবাই পিছনে আসতেছে গসিপ করতে করতে। এত বড় দামরা স্টুডেন্ট তো আর হাত ধরে ওঠানো লাগবে না, তাই ওনারা আস্তে ধীরে আসতেছে। আর সবাইকে দেখে রাখার জন্য তো গ্রুপ লিডার আছেই।
এলিনা ইয়া বড় হিল জুতা পরে এসেছে, পাহাড়ে ওঠার সময় দুম করে স্লিপ খেয়ে পড়ে গেল সে। এটা দেখে রূপা পিক করে হেসে দিল, সাথে নওশাদ, সূর্য আর রিয়াজও হেসে দিল, তবে মুখে হাত দিয়ে। শান্ত, দেখো না আমার পা মুচকে গেছে, আমি এখন হেঁটে উপরে পর্যন্ত কি করে যাব? হিলও ভেঙে গেছে আমার। শান্ত আহানার দিকে তাকিয়ে গিয়ে এসে এলিনাকে কোলে তুলে হাঁটা ধরল। যেভাবে আমার দিকে তাকিয়েছে মনে হয় যেন আমাকে জেলাস ফিল করানোর জন্য এমনটা করলো। প্রচুর জেলাস হব আমি, তাও এই বেয়াদবটাকে নিয়ে। এলিনা একটা ভাব নিয়ে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে, বাকিরা ওর দিকে তাকিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শান্ত কোলে ওঠা ইজ এ বিগ থিং। পাহাড়ের ওপরে এনে শান্ত এলিনাকে নামিয়ে দিল। এলিনা হিল হাতে নিয়ে চারদিকে দেখায় মন দিল। পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানিয়ে রাখা ছিল বলে শান্ত খুব একটা কষ্ট হয়নি এলিনাকে নিয়ে উঠতে। সবাই এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে, এতটা উপরে তারা যে আশেপাশে বাকি সব পাহাড়ের শীর্ষস্থান দেখা যাচ্ছে। দূরে একটা পাহাড়ের ওপর স্থানীয় লোকেরা চাষাবাদ করতেছে, কারো পিঠের সাথে বালতিও আটকানো। আহানা রূপাকে নিয়ে দূরে একটা পাহাড় নিয়ে কথা বলতেছে। শান্ত পানি খেয়ে যার নওশাদের পাশে গিয়ে দাঁড়াল। কিরে শান্ত, ওই পুটকিকে কোলে নিয়ে তোর হাড় আস্ত আছে তো? আরে সূর্য, কি বলিস, ওর তো ঢাকায় ফিরে হাড্ডি অপারেশন করাতে হবে। তোরা থাম। শান্ত, একটা কথা বলতো তুই? এলিনাকে পাত্তা দেস না, তাহলে আজ ওরে কোলে তুলে এত বড় পাহাড়ে উঠতে গেলি কেন? শান্ত আহানার দিকে তাকিয়ে আছে। রিয়াজ নওশাদকে একটা ধাক্কা মেরে ইশারা করলো ওকে। সূর্যও ব্যাপারটা খেয়াল করলো। শান্ত আহানাকে দেখছে শুধু। আরে নওশাদ, বুঝিস না কেন? শান্ত ভাই অন্য একটা মেয়েকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছে। আচ্ছা আচ্ছা, ওরা কি বলল? শান্ত সেদিকে কান না দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে। পাহাড় দেখা শেষ হলে শান্ত রিয়াজ বলল, হইছে, এবার সবাই পাহাড় থেকে নামো, আমাদের এবার আরেকটা জায়গায় যেতে হবে। সবাই নামা ধরল আস্তে আস্তে। আহানা হাঁটতে যেতে ওর ওড়না আটকে গেল পাহাড়ের ওপরের একটা বন্য গাছের সাথে। রূপা অনেক টানাটানি করলো ওড়না ধরে, তাও ছুটাতে পারল না। আহানাও চেষ্টা করতেছে, তাও ছুটাতে পারছে না, ওড়নাটা ভালো করে আটকে গেছে। এমন একটা গাছের সাথে আটকে গেছে যেটার ঢালেও কাটা, পাতায়ও কাটা। আহানা আসতেছে না দেখে শান্ত ধমক দিয়ে বলল, এতই যখন থাকা শক্ত থেকে যাও, এখানে ঢং করে আবার আমাদের সাথে আসতে গেছো কেন? আহানা, আর ভাবিস না, ওড়নাটা ছিঁড়া ছাড়া আর কোনো উপায় নেই, গাছ তো টাচও করা যাবে না, যে কাটা, বাপরে বাপ, ছিঁড়ে ফেল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আহানা ভাবলো, এই জামাটা ওড়না ছিঁড়ে গেলে আরেকটা ওড়না মিলিয়ে পরবো কি করে? বাসায় যে ওড়নাগুলো আছে সেগুলো তো পুরান, সব সাথে ছেঁড়াও। আহানা এসব ভেবে গাছটার পাতা ধরে এক টান দিল। গাছটা ছিল একটা কাটা গাছ, টান দেওয়ার ফলে আহানার হাত কেটে গেল অনেক। এটা কি করলি তুই? সামান্য ওড়নার জন্য হাত কেটে ফেললি, বেকুব। আহানা হাত লুকিয়ে ফেললো, কিছু না তো, চল যাই। আমি মাত্র দেখলাম কাটা দিয়ে রক্ত বের হচ্ছে, আর তুই বলিস কিছু না? দেখি হাত দেখা আমাকে। তোমরা এখানে গসিপ করতে এসেছো? চলো বলতেছি, আমার কথা শোনো না কেন? ম্যামের কাছে বিচার দিতাম। আহানা শান্তর ধমকে রূপার হাত ধরে হাঁটা ধর। রূপাকে হাত কাটা নিয়ে আর কিছু বলার সুযোগ দিল না। সবাই এবার কাপ্তাই হুদ যাবে, যেখানে ট্রলারে করে যাবে সবাই। মোট 6টা ট্রলার হায়ার করলো স্যাররা। আহানা রূপাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। সে সাঁতার জানে না, তাই ভয় করতেছে। তার শান্ত ফোন নিয়ে পাহাড়ে ভিডিও করতেছে। এলিনা মেকআপ নিয়ে ব্যস্ত। দুপাশে পাহাড়, মাঝখানে দিয়ে নদী, সেটার ওপর দিয়ে ট্রলার যাচ্ছে। ট্রলার থামলে একটু দূরে গিয়ে একটা সুন্দর পাহাড়ের সামনে, যেটার নিচে বিরাট উপরে গাছপালা। সবাই হই হুল্লোড় শুরু করে দিছে। এমন অপরূপ দৃশ্য দেখা সবাই তো রীতিমতো অবাক। বসা থেকে দাঁড়িয়ে সবাই পাহাড়টা দেখতেছে। এলিনা একটু কোণার দিকে দাঁড়িয়ে তার একটা ফ্রেন্ডকে বলল ছবি তুলে দিতে। পাড়াটার সাথে ভিউটা জোস। আহানা আর রূপা পাথরটা নিয়ে তার পাশে দাঁড়িয়ে কথা বলতেছিল। এলিনার ফ্রেন্ড বলল, আহানার চুল দেখা যাচ্ছে, ছবিটাতে ওকে সরাতে বলল। এলিনা বিরক্তি নিয়ে আহানাকে এক ধাক্কা দিয়ে বলল সরে যেতে। আহানা কিনারায় দাঁড়িয়েছিল তখন। এলিনা ধাক্কা সেই স্লিপ খেয়ে ট্রলার থেকে পানিতে পড়ে গেল। রূপা চিৎকার দিয়ে উঠল। আহানা সাঁতরিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু সে সাঁতার জানে না। সে বিপদে পড়ে সাঁতার কি করে পারবে? রূপা চিৎকার দিয়ে বলল, আহানা সাঁতার জানে না। এলিনা মুখে হাত দিয়ে বলল, ইস, আমি খেয়াল করি নাই, এখন এরে উঠাবে কে? শান্তদের ট্রলারে ছিল 7জন ছেলে, বাকি সব মেয়ে।
সেগুলো পানিতে নামতে নানা বাহানা করতেছিল। কেউ কেউ বলল পানিতে নামলে শার্ট ভিজে যাবে, কেউ বলল পানির গভীরতা বেশি। শান্ত আর কোনো দিকে না ভেবে ওর জ্যাকেটটা খুলে ঝাঁপ দিল পানিতে। শান্ত শান্ত পানিতে ঝাঁপ দিয়ে আহানার হাত ধরে ফেলল। আহানা আর একটুর জন্য ডুবে যাচ্ছিল। শান্ত আহানাকে কাছে টেনে এক হাত আহানাকে ধরে আরেক হাত ট্রলারে থাকা একটা ছেলের হাত ধরে উপরে উঠে আসলো পানি থেকে। আহানা নিচে বসে কাশতেছে, যদিও এখনও জ্ঞান হারায়নি। রূপা তার ওড়না দিয়ে আহানার মাথা মুছে দিতেছে। শান্ত ট্রলারের শেষ প্রান্তে গিয়ে বসে তাকিয়ে আছে আহানার দিকে। এলিনা একটা রুমাল নিয়ে কাছে এসে শান্তর মাথা মুছে দিল। শান্ত আহানাকে দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর হাঁপিয়ে যাচ্ছে অনবরত। আহানা কাশি থামিয়ে শান্তর দিকে তাকালো, সাথে সাথে শান্ত আরেক দিকে মুখ ফিরিয়ে নিল। কাপ্তাই নদী, এখনও 10 মিনিট ধরে দেখা বাকি। আহানা শীতে ভেজা, শরীর কাঁপতেছে। শান্ত নিজের জ্যাকেটটা ছুঁড়ে মারল আহানার দিকে। এলিনা গাল ফুলিয়ে বলল, তোমার জ্যাকেট ওকে দিচ্ছ কেন? দিতে হবে না। আহানা জ্যাকেটটা না নিয়ে আরেক দিকে ফিরিয়ে বসলো আর বলল, লাগবে না আমার। এলিনা সাথে সাথে জ্যাকেটটা নিয়ে আসলো ওখান থেকে, তারপর শান্তকে দিয়ে দিল। শান্ত তার গায়ের ভেজা শার্ট খুলে জ্যাকেটটা পরে নিল, কারণ শার্ট পুরো ভিজে গেছে তার। আহানা ওর ওড়না দিয়ে পুরো গা ঢেকে বসে আছে। সবাই ডাঙ্গায় ফিরে আসতে শশী ম্যাম আহানাকে দেখে চমকে বললেন, এ কি, ও এত ভিজলো কী করে? ম্যাম, এই এলিনা আহানাকে ধাক্কা দিতেও পানিতে পড়ে গিয়েছিল, পরে শান্ত পেয়ে ওকেও তুলেছে। কি বললে রূপা? আমি ধাক্কা দিয়েছি? আমি কি জানতাম নাকি ও এত কিনারায় দাঁড়িয়েছে? আজব তো। হয়েছে, থামো। আহানা, বাড়তি জামা এনেছ? না ম্যাম। এখন আর কি করার, এই ভেজা জামা থাকতে হবে। সবাই বাসে ওঠো গিয়ে। শান্ত বাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই বাসে উঠতেছে এক এক করে। আহানা, তুই প্লিজ একা বসিস বাসে, আমি আজ তোর সাথে বসতে পারবো না। কেন? আসলে আমার আসলে ও ওই বাসে বসেছে, তাই ওর সাথে গিয়ে বসবো। আহানা হেসে বলল, ঠিক আছে। তারপর সে গিয়ে আগের সিটে এসে বসলো। সবাইকে উঠিয়ে শান্ত সেই আবার আহানার পাশে সিটটা খালি পেল। চুপচাপ গিয়ে আবারও আহানার পাশে বসলো। সে আহানার দুহাত দিয়ে কাঁধ ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। জানালার কাছে আহানাকে স্পষ্ট দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে আছে সে। শান্ত নিজের জ্যাকেটটা খুলে আবারও আহানার দিকে বাড়িয়ে দৌড়ল। আহানা আরেক দিকে মুখ ফিরিয়ে নিল, এবারও জ্যাকেটটা নিল না। শান্ত এবার প্রচণ্ড রেগে গেল। সমস্যা কি তোমার? সেদে সেদে জ্যাকেটটা দিচ্ছি, নিচ্ছই না? এত ভাব কাকে দেখাও? ভুলে যেও না, কিছুক্ষণ আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। কে বলেছিল বাসাতে মরতে দিতেন? মরে গেলে আপনার জ্বালাতো যেত। শান্ত আর কিছু বলল না। জ্যাকেটটা পরে নিয়ে কানে হেডফোন গুঁজে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। সবাই গান গাইতেছে, দূরের দ্বীপ ও ভাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনি, ও দেশে তুমি বিদেশিনী গো। গানের মাঝে ঘটে গেল আরেকটা বিপদ। সেটা হলো গাড়ি নষ্ট হয়ে গেছে। 10-15 মিনিট লাগবে ঠিক হতে। সবাই বাস থেকে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে। বাকি বাসগুলো আগেই চলে গেছে। শান্ত ফোনে নেট আনার ট্রাই করতেছে, যদি বাই চান্স নেটটা পায় রিয়াজ বা নওশাদের হেল্প নেওয়া যেত পরের গন্তব্যে। আহানা বাস থেকে নেমে একা একা রোডের পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। একটা কাক পক্ষীয় নজরে আসতেছে না। কী রকম নিবিড় একটা এলাকা, মাঝে মাঝে গা কাটা দিয়ে ওঠে। শান্ত ফোন নিয়ে ঘুরে ঘুরে হাঁটতেছে নেটের জন্য। হাতে ফোন নিয়ে একবার ওপরে উঠাচ্ছে, আবার নিচে নামাচ্ছে। শেষে যেতে যেতে এক ধাক্কা খেলো আহানার সাথে। আহানা চোখ বড় করে বলল, কি সমস্যা আপনার? আমাকে এমন ডিস্টার্ব করেন কেন? আমি ডিস্টার্ব করেছি তোমাকে? ভেরি ফানি। আমি নেট খুঁজতেছিলাম আর তুমি আমাকে দেখো নাই? আমি ফোনের দিকে তাকিয়ে আসতেছিলাম। আজব তো, আপনি দেখে হাঁটতেছেন নাকি না দেখে হাঁটতেছেন সেটাও আমাকে দেখতে হবে? আর না দেখলে আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। আপনি একটা অসভ্য লোক। শান্ত গাল ফুলিয়ে আহানার দিকে এগিয়ে যেতে নিতে আহানা পিছিয়ে গেল। শান্ত আর এগিয়ে গেল, আহানা আবারও পিছিয়ে গেল। বেয়াদব মেয়ে, আপনি বেয়াদব। শান্ত পিছন ফিরে তাকাতে দেখলো বাস উধাও, সাথে সবাই উধাও। আহানা একটু এগিয়ে চারদিকে দেখলো, মা কেউ তো নেই, সবাই গেল কই? সব তোমার কারণে হয়েছে, তুমি বেশি বক বক করতেছিলে। কি আমার কারণে? গায়ে পড়ে লাগতে এসেছিল কে? আজব লোক। শান্ত রেগে বলল, এখন তো নেটও পাবো না, দূর। আহানা নিজের ফোন নিয়ে চেষ্টা করলো, তার ফোনেও নেট নেই। নেটের একটা দাগও নেই। বিকেল হয়ে গেছে ততক্ষণে। একটা চিল ডাকতে ডাকতে পাহাড়ের ওপরে গিয়ে বসলো। শান্ত আর আহানা সেদিক তাকিয়ে চিলটার দিকে মুখ চোটো করে চেয়ে আছে। চিলটা দেখে আহানার মনে চাচ্ছে কান্না শুরু করে দিতে। মনের ভয়টা আরও জেগে উঠল।
আর শান্ত মনে হচ্ছে বেকুব পাখি, মানুষের বিপদ দেখলে কাউ কাউ করতে ওড়ে। একটা থাপ্পড় মারলে কাউ কাউ যেত, পাখিটার আর আমার রাগটাও কমতো। আহানা ব্রু কুঁচকে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত রেগে মেগে হনহনিয়ে হাঁটা ধরল। আহানা মুখ ছোট করে দাঁড়িয়ে শান্তর চলে যাওয়া দেখতেছে। শান্ত কিছু দূরে গিয়ে থেমে আহানার দিকে তাকিয়ে বলল, তোমাকে কি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি, আপনি যান। আহানা আরেক দিকে ফিরে হাঁটা ধরল। এই মেয়েটার মতো বেয়াদব আর দুইটা দেখিনি, কেয়ামতের ভিতরে ঢং দেখাচ্ছে। শান্ত এগিয়ে এসে আহানার হাত চেপে ধরল। চলো আমার সাথে। শান্ত আহানার কাটা হাতটা চেপে ধরে ওকে নিয়ে যাচ্ছে। আহানা কাঁদতে কাঁদতে বলল ছেড়ে দিতে। শান্ত ওর কথায় কান না দিয়ে হেঁটে চলছে। শেষে আহানার ব্যথায় কুকড়ি উঠতে শান্ত থেমে গেল। হাত ছেড়ে দিতে দেখলো আহানার হাত ভর্তি রক্ত। এসব কি করে হলো? আহানা হাত দিয়ে চোখ মুছে বলল, কিছু না। এখন তো ব্যান্ডেজ করলে ভালো হতো, রক্ত বের হওয়া কমতো। দেখি তোমার ওড়না ছেড়ো, সেটা দিয়ে বেঁধে দেবো। আহানা চোখ বড় করে বলল, না আমি ঠিক আছি। আরে একটুই তো ছিঁড়বো, দাঁড়াও আমি চিরতেছি। শান্ত আহানার ওড়নার হাত দিতে আহানা টান দিয়ে সরিয়ে ফেলে বলল, না আমার ওড়না ছিঁড়বেন না একদম। শান্ত চোখ রাঙিয়ে নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আহানার হাতে টেনে ধরে একটা গিট্টু দিতে দিতে বলল, আমার এত ফালতু সময় নেই তোমার মতো মেয়ের কেয়ার করার। ইনফেকশন হয়ে গেলে অজ্ঞান হয়ে যাবা, সেই আমাকে তোমাকে বয়ে ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই এই কাজ করতেছি। রুমাল দিয়ে আহানার হাত পেঁচাতে পেঁচাতে ভাবতে লাগলো, কি এমন আছে এই ওড়নাতে? নিশ্চয়ই বিয়েপ দিছিল, সেটাই হবে। আহানা মনে মনে ভাবতেছে। অমন করে তাকিয়ে কি ভাবতেছেন উনি? তারপর আবারও ওর দিকে হাত ধরে শান্ত হাঁটা ধরল। সন্ধ্যা নেমে আসতেছে। শান্ত আহানাকে নিয়ে এখনও হেঁটে যাচ্ছে। কই যাচ্ছে তা দুজনে একজনেও জানে না। আহানা থেমে গেল হঠাৎ। কি পায়ে ব্যথা করে আর হাঁটতে পারবো না আমি? তো এখানে থাকার ইচ্ছে আছে নাকি? চাকমাদের একটা দল হেঁটে যাচ্ছে, সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছে। সবাই সেজেগুজে বিরাট মিছিলের মতো করে যাচ্ছে। রোদ একটু জায়গাও নেই, একজন আরেকজনের হাত ধরে হেঁটে চলেছে। শান্ত আর আহানার ওনাদের চাপাচাপিতে মিছিলের মাঝখানে এসে পড়ল। ওনারা খুশি হয়ে ভাবলেন হয়তো ওরা জয়েন করতে চায় তাদের সাথে, তাই ওদের টেনে দলে ঢুকিয়ে ফেলল তারা। শান্ত আর আহানা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। একটা মাঠে এসে সবাই থেমে গিয়ে নাচ গান শুরু করে দিল একসাথে। একটা মেয়ে এসে আহানার হাত ধরে নিয়ে গেল শান্তর পাশ থেকে। শান্ত কিছু বলতেও পারল না, কারণ সুপারি গাছের পাতা দিয়ে বেড়ার তাও একটা বাড়ির ভেতরে নিয়ে গেছে আহানাকে। সেখানে সব মেয়ে আছে, শান্ত যাওয়া নিষেধ। এখন যেতে গেলেও মার খেতে হবে, যেন তেন মাইর না, একবারে গণপিটুনি। তাই চুপচাপ সে তাকিয়ে রইল ওদিকে। একজন শান্তকে বলল, আহানাকে নাচের পোশাক পরাতে গিয়ে নিয়ে গেছে। উনি যে ভাষা ইউজ করছেন শান্তর বোঝা পাক্কা 5 মিনিট লেগেছে। শান্ত একটা নারকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে চাকমার লোকটাকে কিভাবে ঢাকা যাবে সেটা জিজ্ঞেস করতে উনি ক্যাবলার মতো চেয়েছিলেন। শান্ত ইচ্ছে করতেছে নিজের চুল নিজে ছিঁড়তে। চারপাশের মানুষ ভর্তি, তিল পরিমাণ জায়গা নেই কোথাও। সব ছেলের গায়ে এক পোশাক, সব মেয়ের গায়ে এক পোশাক। একজন বয়স্ক লোক শান্তের সাথে পরিচয় হতে আসলেন। সম্ভবত উনি গ্রামের প্রধান, তার পদের নাম চাকমা রাজা। তিনি শান্তকে শুদ্ধ ভাষায় বললেন, এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে তার নাম হলো নত্যবজুর। বাংলা নববর্ষের উপলক্ষে তারা 3টি পর্বে বিভক্ত অনুষ্ঠান উদযাপন করেন। নত্যবজুর হলো শেষ পর্ব। তিনি তার পরিচয়টা দিলেন। তারপর শান্তকে বললেন, তোমরা কি স্বামী স্ত্রী? শান্ত খুব ভালো করে জানেন শুধু ফ্রেন্ড বললে কেলানি খেতে হবে। লোকটার সাথে 2জন পেয়াদাও আছে, স্বামী স্ত্রী বললে ভালো আপ্যায়ন করবে এরা। শান্ত হাঁ বলে দিল। হঠাৎ করে ডাক ঢোলের আওয়াজ বেড়ে গেল। এক সারিতে কিছু চাকমা নারী হেলে দুলে আসতেছে ওই বেড়াটা ফেরিয়ে। কারোর দিকে ভালো করে শান্ত তাকালো না। চোখ নামাতে গিয়ে আটকে গেল সারির 7ম জন, যে কিনা হলো আহানা। গায়ে চাকমাদের পোশাক, পুরো ওদের মতো করে আহানার ড্রেস আপ করা হয়েছে। স্কার্টের মতো নিচের দিকে সেটা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত, আর উপরে ব্লাউজের মতো একটা পোশাক। খুব আটসাটভাবে বাঁধা পুরো পোশাকটি। শান্ত কিছুক্ষণ তাকিয়ে আরেকদিকে চোখ নামিয়ে ফেলল। আহানা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। অন্য মেয়েরা নেচে যাচ্ছে। আহানা তাকিয়ে ওদের নাচ দেখতেছে। মাঠের এপাশে শান্ত আর ওপাশে আহানা। সন্ধ্যা হয়ে গেছে। চারদিকে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে ফেললো সবাই। কিছু দূর গেলেই আগুন, খড়কুটা, কাঠ দিয়ে জ্বালানো সব দুটো লোক এসে আগুনের পাশ থেকে কলা পাতায় মোড়ানো খাবার শান্ত আর আহানার হাতে তুলে দিয়ে চলে গেল।
শান্ত চোখ একবার বড় করে আবার ছোট করে বোঝার চেষ্টা করতেছে এটা কি খেতে দিল ওরা। আহানার দিকে তাকিয়ে দেখলো সে শান্তর দিকে চোখ তুলে তাকিয়ে আছে। চোখ দেখে বোঝা যায় এই খাবারের এক্সপেরিমেন্ট সে আমাকে দিয়ে করাতে চায়। শান্ত খেলে সে খাবে, তারও কেমন একটা লাগতেছে খাবার খেতে। শান্ত ডোক গিলে খাবারটা নিয়ে মুখে দিল, তারপর বলল, বাহ মজা তো। সে বয়স্ক লোকটা পাশের চেয়ারে বসা ছিলেন। উনি বললেন, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার, বাঁশের রান্না। মাছ ঝাল দিয়ে জাতীয় মশলা, শাক সবজি সিদ্ধ করে কলা পাতায় মুড়িয়ে আগুনের পাশে রেখে তারপর খাওয়া হয় এটা। আহানা এবার বুঝতে পেরে খাবারটা মুখে দিল। অতটাও খারাপ না, খেতে বেশ লেগেছে। 8টা বেজে গেছে, ওদের অনুষ্ঠানটা অবশেষে শেষ হলো। শান্ত কী করে রাতটা কাটাবে সেই ভাবতেছে। হঠাৎ করে সেই ক্যাবলা লোকটা শান্তর হাত ধরে বেড়া ফেরিয়ে একটা ঘরে নিয়ে গেল। বাঁশ আর কাঠের তৈরি ঘর, মই বেয়ে উঠতে হয়। ঘরটা 3টে রুম, 2টে বেডরুম আর একটা রান্নাঘর। শান্তকে বাম পাশের রুমটাতে যেতে বলল লোকটা, তারপর নিজে ডান পাশের রুমটা চলে গেল। তার বউ আর সে ওই রুমেই থাকবে। শান্ত এদিক ওদিক তাকিয়ে বলতে গেল, আহানা কই? কারণ তখন আহানা হাত ধুতে এদিকে এসেছিল, তার আর দেখা পায়নি সে। তখনই ওর নজর গেল রুমের ভেতর আহানার হাত দেখা যাচ্ছে। শান্ত রুমে প্রবেশ করতে আহানা বাঁশের বেড়ার সাথে লেগে গিয়ে বলল, খবরদার। শান্ত গম্ভীর হয়ে বিছানায় এসে বসল। আহানার পোশাকটা উপর তার ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত নীরব থেকে বলল, আমি অনেক ট্রাই করতেছি, বাট ঢাকা যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না। হয়তো কাল সকাল অবধি পেয়ে যাব, আজ রাতটা। আহানা চিৎকার করে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকবো, তাও একসাথে? তোমার সমস্যা হলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। শান্ত জ্যাকেটটার চেন আটকাতে আটকাতে কথাটা বলতেছিল, তারপর বিছানা লম্বা হয়ে শুয়ে পড়ল। আহানা চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল। সে বাসার সামনে এত এত মানুষ ছিল এতক্ষণে, আর সেখানে একটাও পিঁপড়াও চোখে পড়ছে না। এখানকার মানুষ এত তাড়াতাড়ি ঘুমায়। আহানা ঘর থেকে বেরিয়ে উঠানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চাঁদের আলো প্লাস কাঠের আগুন জ্বলতেছে। এই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছে না সে। তার উপর এই পোশাক, চেঞ্জ যে করবো তারও উপায় নেই। জোর করে পরাই দিছে আমাকে। ঘরটার গা ঘেঁষে একটা পাহাড়, বেশি বড়ও না ছোটও না। পাহাড়টা দেখে আহানার কলেজে বের হওয়ার উপক্রম, কারণ গুটগুটে অন্ধকার। তার উপরে কেমন আওয়াজ আসতেছে পাহাড়টা থেকে। একটা শেয়াল কাছে দাঁড়িয়ে ডাক দিল। আহানা ভয়ে চিৎকার দিয়ে সরতে যেতে শান্ত এর সাথে ধাক্কা খেল। কি, এখানে কি করো তুমি? আপনাকে বলতে হবে? চলো ভিতরে চলো, এখান থাকা সেফ না। যাব না আমি, আপনার সাথে এক রুমে থাকবো না। শান্ত আর কিছু বলল না, চলে গেল। আহানা ঘরটার সামনে বসে আছে, মশার কামড় খাচ্ছে। মশার উৎপাত এত বেড়ে গেছে মনে হয় রুমে যেতে বাধ্য করবে তাকে। না, উঠবে না। আমি শীতে গা কাঁপাকাঁপি শুরু করে গেছে। বাধ্য হয়ে ঘরটার ভিতরে এসে লুকিয়ে রুমে উকি দিল আহানা। শান্ত আরামসে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতেছে। আহানা সোজা গিয়ে খাটের এক কোণে পা তুলে বসে পড়ল। মশা কামড়িয়ে হাত পা পটকা বানায় ফেলছে। রুমটাতে একটা খাট ছাড়া আর কিছু নেই, একটা চেয়ারও না। থাকলে অন্তত সেখানে বসা যেত। শান্ত আহানার দিকে চেয়ে দেখল সে খাটের শেষ প্রান্তে জানালার মাথায় ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে জানালা থেকে আসা হাওয়ায় কেঁপে পড়তেছে। শান্ত তার জ্যাকেটটা দিকে তাকিয়ে সেটা খুলে নিল। আহানার গায়ে পরাতে যেতে ও জেগে তাকিয়ে থাকলো। শান্তর খালি গায়ে, হাতে জ্যাকেট। আহানা ভয় পেয়ে সরতে যেতে বাসের জানালায় কোণার সাথে ব্যথা পেল পিঠে। ওহ, আগেও বলেছি, এখনও বলতেছি, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শীতে মরে যাচ্ছ, তাই জ্যাকেট দিচ্ছিলাম তোমাকে, লাগবে না। আহানা ওড়না ভালো করে গায়ে খিচে খাটের কোণায় দূরে গিয়ে বসলো। শান্তর আগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কবজি কচলিয়ে দুহাত দুপাশে রেখে আহানার দিকে এগিয়ে গেল সে। আহানা চিৎকার দেওয়ার আগে মুখ চেপে ধরে ফেলল শান্ত। শোনো, তোমার সাথে আমি যদি এখন জোর করেও কিছু করে ফেলি, তোমার ক্ষমতা নেই আমাকে আটকানোর। আর যাই হোক, আমি তোমার সাথে এসব করব না। তোমার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। সো আমাকে এমন ভাব দেখে নিজেকে উপরে তুলতে যেও না। আহানা মুখ থেকে হাত ছাড়তেও চিল্লিয়ে বলল, আপনার চরিত্র খারাপ। শান্ত কথাটা না শোনার ভান করে জ্যাকেটটা আবারও পরে খাটের আরেক প্রান্তে গিয়ে বসলো। হারিকেন জ্বালানো, বাঁশের একটা কোণার সাথে ঝুলিয়ে রাখা, সাথে হারিকেনটা। শান্ত জীবনে হারিকেন বাস্তবে দেখেনি, তাই ভালো করে উকি বুকি দিয়ে একটা ছবি তুলে নিল হারিকেনের। বইতে না টিভিতে দেখেছিলাম, সামনাসামনি এই প্রথম দেখলাম। আহানা কখন যে ঘুমিয়ে পড়ল। চোখ মেলে দেখলো শান্ত লম্বা হয়ে ঘুমায় গেছে খাটের আরেক পাশে। আহানা খাট থেকে নেমে তার জামাটা হাতে নিয়ে বের হলো ঘর থেকে। যে মেয়েটা ওকে কাল জামাটা পরিয়ে দিয়েছিল তাকে গিয়ে বলল বাথরুম দেখাতে।
সে দেখিয়ে দিতে আহানা গিয়ে তার আগে জামাটা পরে আসলো। পোশাকটা মেয়েটাকে দিয়ে বলল ফেরত নিতে। মেয়েটা মুচকে এসে বলল, নিয়ে যান আপামনি। আহানা জামাটা হাতে নিয়ে রুমে আসলো। শান্ত মরার মতো ঘুমাচ্ছে। ইচ্ছে করছে চর মেরে ওঠাই বেয়াদবটাকে। ওর জন্য কাল রাত আমার এখানে থাকতে হয়েছে, অসভ্য। আহানা শান্তের পাশে দাঁড়িয়ে ওর পায়ের আঙ্গুলের চিমটি কাটলো। সাথে সাথে শান্ত লাফ দিয়ে উঠে পা ধরে দেখলো কিছু কামড় দিচ্ছে কিনা। আহানা মুখ বাঁকিয়ে বলল, আজ ঢাকা যাবেন না নাকি? না গেলে বলেন, আমি যাই।